কি অবস্থা দেশের জনগণ, ভাই বোনেরা। তো কি বলবো আসলে, জানি না কেমন আছেন আপনারা। আপনারা কি আদৌ কেউ ভালো আছেন? শান্তিতে কালকে রাতটা কি ঘুমাইতে পারছেন? কমেন্ট সেকশনে কমেন্ট করে যাবেন। আমরা আমরা কি আসলে এই স্বাধীনতা চাইছি, যে এই স্বাধীনতা আমরা মুক্তির স্বাদ গ্রহণ করতে না করতেই, মানে 1 ঘন্টার মধ্যেই আমাদের মনে হয়েছে, আমার কাছে মনে হয়েছে আগে যেটা ছিল সেটাই ভালো ছিল। কি অবস্থা, মানে কোন অবস্থায় কোন পরিস্থিতিতে আছি আমরা বুঝি না। ছাত্ররা তাদের রক্ত দিয়ে, জীবন দিয়ে স্বাধীনতা, আমার আসলে মুখের ভাষা নাই। কালকে রাতে এক ফোঁটাও ঘুমাইতে পারি নাই, 2টা চোখ বন্ধ। মানে আগের দিন রাতে টেনশানে ছিলাম যে কালকে তো একদম লং মার্চ দিল দেশের বাইরে, ঢাকার বাইরে থেকে লোকজন ঢাকায় ঢুকবে, সবাইকে আহ্বান করা হয়েছে ঢাকায় আসার জন্য। এদিকে জরুরি অবস্থা জারি করে দিছে। তো চিন্তার মধ্যে ছিলাম যে কি লোকজনকে দেখে কি পায়ের মধ্যে গুলি করবে না বডিতে গুলি করে। সেনাবাহিনীরা রাস্তায়, যেহেতু এখন জরুরি অবস্থা চলতেছে, কারফিউ চলতেছে, এই এক টেনশন। তারপর দেখলাম যে না, মানুষজন ঢাকার দিকে ঢুকতেছে পরের দিন সকালবেলা। সব কিছুই ততক্ষণ পর্যন্ত ঠিকই ছিল, ভালোই লাগছিল, আনন্দ করছি, উল্লাস করছি, নিচে গেছি, মিছিলে অংশগ্রহণ করছি, সব কিছুই করছি। তো মিছিলের মধ্যে গেছিলাম দর্শক, যেটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। সব কিছুই করছি, কিন্তু মুক্তির 1 ঘন্টা পরে মনে হইলো যে এটা কি এমন মুক্তি রে বাবা, এটা কেমন স্বাধীনতা। আমার কাছে মনে হয়েছে 71 সালে আমরা ছিলাম না, আমরা দেখি নাই আসলে ওই যে উল্লাসটা। দেশ স্বাধীন হওয়ার পরে মানুষের মনের ভিতরে যে একটা উল্লাস, আনন্দ ছিল, মানুষ নাচানাচি করছে, ওইটা আমরা আসলে ভিডিও চিত্রে দেখি বা মুরব্বীদের কাছে শুনি। আমি নিজে একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, তো শুনি বড়দের কাছে গল্প, কিন্তু আমি নিজের চোখে দেখার জন্য রাস্তায় মোবাইল হাতে নিয়ে চলে গেছি আমার বাচ্চার হাত ধরে। তো এই উল্লাসটা ঘরে এসে নেটটা চালু না করতেই আসলে কি শুরু হয়ে গেছিল, দেশের ভিতরে কি শুরু হয়ে গেছিল। মনে করছিলাম যাক আজকে একটু শান্তি, কারো মার বুক আর খালি হবে না, একটু শান্তিতে রাতে ঘুমাবো। সারাটা রাত 2টা চোখের পাতা এক করতে পারি নাই। ওই দিক থেকে ফেসবুকে এই মেসেজ, ওই দিক থেকে ওই মেসেজ। ভাই একটা কথা বলি, আপনারা যারা আছেন, আপনাদের সাথে এমনি কথা বলতে আসছি, গল্প করতে আসছি আজকে, আসলে অন্য কোনো ভিডিও না, গল্প করতে আসছি। তো দেখেন, আপনার স্বাধীনতা আপনার আছে, যে স্বাধীনতা হরণ করার জন্যই তো হাসিনাকে দেশ ছাড়তে হইলো, মানুষের মায়ের কোল খালি হইলো। তাইলে এখন কোন স্বাধীনতা আমরা গ্রহণ করতেছি বলেন তো? স্বাধীন হওয়ার পরেও কালকে সারা রাত আমরা যারা ঢাকায় ছিলাম, ঢাকার বাইরে ছিলাম, বিশেষ করে ঢাকায় যারা ছিলেন, কারা ঘুমাইতে পারছেন একটু বলেন? মানে ভয়ে এমন একটা আতঙ্কের মধ্যে ছিলাম, এই বুঝি গোলাগুলি ছুটতেছে কি জানলা ভেঙে আসে ভিতরে, নাকি ওয়াল ভেঙে ভিতরে আসে, কি ভয়াবহ অবস্থা। জনমত নির্বিশেষে আমি বলবো যে আপনি কাউকে পছন্দ করতে পারেন, আপনার পার্সোনাল পছন্দ থাকতে পারে, আপনি হাসিনাকে পছন্দ করতে পারেন, খালেদাকে পছন্দ করতে পারেন, জামাত শিবির পছন্দ করতে পারেন, এটা যার যার পার্সোনাল চয়েস, যার যার ইচ্ছা। এখন হাসিনার নেমে যাওয়ার পরে এখন আপনি যাই সংখ্যালঘুদের উপরে আক্রমণ চালাই দিবেন, আর যারা আমলিক করতে এতদিন তাদের বাড়িতে, তাদের ব্যবসা প্রতিষ্ঠানে আপনি হামলা করে দিবেন, এটা কিসের স্বাধীনতা? এটা কেমন মানুষ দেখেন। দেশের সম্পদ কিভাবে লুটতরাজ করতেছে, কিভাবে ভাঙতেছে। আরে গণভবনটা কার? গণভবনটা আপনার, আমার গ্রামের, আপনার বাবার, আপনার সন্তানের, আপনার ছেলের, তাদের ঘামের রক্তের পয়সা, ট্যাক্সের পয়সা, এই সমস্ত গণভবন তৈরি, এই সমস্ত উন্নয়ন হয়েছে, আপনার ঘাড়ে পাড়া দিয়ে এই সমস্ত উন্নয়ন হয়েছে। এখন আপনারা মানে জনগণ যায় এইটাই ভাঙতেছে। আর একটা মেয়েদের প্রাইভেট পরার জিনিস, আর একটা আন্ডার গার্মেন্টস, এটা নিয়ে নাচার কি হইলো? তোর মা কি পরে না? তোর বোন কি পরে না? এটা তো একটা পোশাক, মেয়েদের একটা পোশাক, যেটা মেয়েরা লুকায় রাখে, যেটা শরীরের নিচে পড়ে,
কারো সামনে প্রকাশ করতে চায় না সহজে, শুধু অসভ্য নারীরা ছাড়া, কিছু অসভ্য মহিলারা ছাড়া। তাহলে তোরা তার আলমারির ভিতর থেকে, গণভবনে তো শুধু হাসিনা থাকে না, অনেক স্টাফ আছে, তার লোক আছে, তার আত্মীয় স্বজন আছে, কম বয়সী মেয়েরা থাকতে পারে স্টাফদের মধ্যে, কারো না কারো থাকতে পারে। কারো একটা ইয়ে ছিল, দেখলাম ফ্যাডের একটা প্যাকেট ছিল। এটা তো একটা সাধারণ বিষয়, একটা নারী একটা প্যাড তার বাসায় থাকতেই পারে, প্রতিটা নারীর বাসায় থাকতে পারে একটা প্যাকেট। এটাও রাস্তার মধ্যে আনি ঝুলাই ঝুলাই মিছিল করতে হইব? তাহলে কোন স্বাধীনতা পাইছি আমরা? একটা কোমর পর্যন্ত তুলে নিয়ে আসতেছে, মানে দেখে আমার চোখ দিয়ে পানি পড়তেছিল যে আসলে কি মুক্তি নিছি, মানে কি মুক্তি, কি চাইছি, কি হয়েছে আর কি হারাইছি। মানে এখন মানে এটা দেখার পর আমার মনে মনে আমি ভাবতেছি যেটা ছিল সেটাই তো ভালো ছিল। এটা কোন অরাজকতা রে বাবা! আপনি আপনার স্বাধীনতা আপনি প্রতিবাদ করেন নাই, আপনি যে কোনো সেলিব্রিটি হইতে পারেন, যে কোনো মানুষ হইতে পারেন, আপনি প্রতিবাদ করেন নাই, সেটা আপনার বাক স্বাধীনতা। আপনার উপরে চাপ থাকতে পারে, প্রেশার থাকতে পারে, আপনি কি আপনার পরিবারের ক্ষতি করে আপনি রাস্তায় নামবেন? আপনার উপরে যদি একটা চাপ থাকে যে তুই নামতে পারবি না রাস্তায়, যেমন আপনার তহিদ আফ্রিদির কথা বলি, সে একজন সেলিব্রিটি মানুষ, মানে সর্বজনপ্রিয়, তার চ্যানেলের কতগুলো সাবস্ক্রাইবার দেখবেন। সে একটা ছোট মানুষ, মানে বয়সে তো আমারও অনেক ছোট, সে একটা ছোট ছেলে, একটা স্টুডেন্ট মানুষ, সে সেলিব্রিটি মানুষ, সে নাই নামতে পারে, সে কিছু নাই লিখতে পারে, সে বললে তার ক্ষতি হইতে পারে। যেহেতু এই তহিদ আফ্রিদি বলেন আরও অনেকে আছে সেলিব্রিটিরা, তারা সমাজে পরিচিত, তারা যদি কিছু একটা স্ট্যাটাস দেয়, তাদের পরিবারের উপরে যদি হামলা করে, তখন দায়ভার কি আপনারা নেবেন? এখন যে মানুষের উপরে হামলা হচ্ছে, কয়জন যাই থামাচ্ছে? দেশে সেনাবাহিনী আছে, পুলিশ বাহিনী, তো এখন পুলিশ বাহিনীরা এখন কাজ থেকে বিরত নিচ্ছে, অনেক সময়ের জন্য তারা বিরতি নিয়ে নিছে কাজ থেকে। তারা রাস্তায় নামলে একজন পুলিশ বাহিনী খুন করছে, একজন মারামারি করছে, তারাও তো ভাই যারা অন্যান্য থানায় তারা অত্যাচার করছে, লুটতারাজ করছে, এখন 10 জন করছে, 10 জনের জন্য যে আরও 100 জনকে আপনি মেরে ফেলবেন রাস্তায় ধরে, মানে কি বলবো? আমি আসলে কারো বিরুদ্ধে বলছি না, আমি এটা গল্প করতেছি, আপনাদের সাথে গল্প করতেছি, যেটা আমি যদি সাধারণ মানুষ হয়ে, একজন শিক্ষিত মানুষ, সচেতন মানুষ হয়ে যদি বিবেক খুলে যদি কথা না বলতে, কিসের স্বাধীনতা রে ভাই? মানে এই যে তহিদ আফ্রিদি, সে বলে নাই তার ইচ্ছে সে বলবে না, তার ইচ্ছে হলে সে বলবে। তার বাড়িতে, তার অফিসে যায় হামলা করার কি আছে? সে তো একটা সাধারণ নাগরিক, সে তো সরকারের কোনো কাজ করছে না, সে তো সাধারণ একজন মানুষ। তার গাড়ি ভাঙচুর, তার বাসায় ভাঙচুর, কেন ভাই? কেন ভাই? মানে কি বলবো? আমি একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, আপনারা জানেন বেশিরভাগ মুক্তিযোদ্ধারাই কিন্তু আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। মানে কি বলবো, আমার গ্রামে আমি নিজে সচেতন জনগণ হয়ে, দর্শক, আমি একজন, মানে আমার লাইফে আমি একবার ভোট দিয়েছি, শেখ হাসিনাকে ভোট দিয়েছি। পরবর্তীবার আমি যখন দেখছি যে ভোটটা সুস্থভাবে হচ্ছে না, আমি কোনোদিন কেন্দ্রে যাই ভোট দিই নাই, যেটা সত্যি কথা। আমি আপনাদের সাথে গল্প করতে আসছি, একদম অনেস্টলি কথা বলতেছি। তো আমি ভোট দিনে আমি যখন দেখছি আমার ভাইরা, আমার সন্তানরা মরতেছে রাস্তাঘাটে, আমি সঙ্গে সঙ্গে মানে ফেসবুকে প্রচুর পোস্ট করছি, যে এটা আমাকে আমার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবাই না করছে। আমি বলছি কেন আমি আওয়ামী লীগ সাপোর্ট করি দেখে, যেটা অন্যায় সেটা অবশ্যই অন্যায়, সে অন্যায় করতেছে, এটা অবশ্যই অন্যায়। আমি রাস্তায় নামছি, যেটা আপনাদের সাথে শেয়ার করি নাই, যেটা আমার বাসার সামনে হয়েছে ডিবি হারুনের বাসা আমার বাসার সামনে, যেটা আমি আপনাদেরকে বলি নাই, কারণ আমার লোকেশন অনেকে বুঝে যেতে পারে। আমার বাসা থেকে ডিবি হারুনের বাসা, উল্টা দিকে ডিবি হারুনের বাসা। আমি বাসার নিচ দিয়ে যখন র্যালি দিছিল সকালবেলা, যেদিন হাসিনা দেশ ছাড়ছিল, আমার বাসার নিচ দিয়ে আমার এলাকার ভিতরে মিছিল হইতেছে, আমি উপর থেকে 4 তলা থেকে হাত বাইর করে দিয়ে ওদেরকে জানাইছি, ওদের সাথে একাত্মতা প্রকাশ করছি, এবং চিল্লাই বলছি, ওই যে বাতের হোটেল, এটা হচ্ছে হাউন আঙ্কেলের বাড়ি, এরকম করে আমি চিল্লাই বলছি। কারণ আমি সাপোর্ট করতেছি না, কারণ তারা সৎ ছিল না, এই জন্য আমি সাপোর্ট করতেছি না। এখন ধরেন আমি যেহেতু মানে আমি আওয়ামী লীগ মানে ভোট দিতেই পারি, সাপোর্ট করতেই পারি, এখন আওয়ামী লীগ যদি অন্যায় করতেছে তার বিরুদ্ধে আমি বলতে পারবো না? এটুকু কলিজা কি আমার নাই? এটুকু সাহস নাই? ভালো সে করে নাই, আমি বলবো হ্যাঁ ভালো করে নাই, ভালো করছে, অবশ্যই ভালো করছে, এটা আমার বাক স্বাধীনতা। ভাই আমার বাড়িতে যায় ভাঙচুর করবা, তোমরা আগুন লাগাই দিবা, আমার ব্যবসা প্রতিষ্ঠান, আমার বাড়ির মার্কেট তোমরা ভাঙ্গা দিবা, এটা কি ধরনের মানে কোন দেশে কোন রাষ্ট্রের মধ্যে বসবাস এখন করতেছি? সেনাবাহিনী রাস্তায় থাকার পরেও
তারাও দেখি কোনো অ্যাকশানে নিচ্ছে না, কেউ ক্ষমতা নিচ্ছে না। কি একটা অবস্থার মধ্যে আছি আমরা, কোন দেশে বসবাস করতেছি এখন? তাইলে আমরা কি বলতেছি যে মানে কি ছিল, কি হারাইছি, আর এখন কি পাইতেছি? স্বাধীনতা হয়ে এখন কি পাচ্ছি? যে এই স্বাধীনতার পরে আমরা এক রাত শান্তিতে ঘুমাইতে পারি নাই। ফ্যামিলি মুক্তিযোদ্ধার পরিবার দেখে আওয়ামী লীগের রাজনীতির সাথে সেই বঙ্গবন্ধুর আমল থেকে জড়িত কিন্তু তাই বলে তুমি আমরা তো সক্রিয়ভাবে, আমার ফ্যামিলি সক্রিয়ভাবে তো কোনো রাজনীতির সাথে এমনভাবে জড়িত হয়ে কারো ক্ষতি করে নাই কখনো। তা এটা আমার বাক স্বাধীনতা, আমি যেই কাউকে পছন্দ করতেই পারি, সে অন্যায় করলে সেটারও প্রতিবাদ করতে পারি। তো দেখেন, আর আসছে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান, মার্কেট ভেঙে দিতে আসছে, আমাদের ঘর বাড়িতে আগুন ধরায় দিতে আসছে। কিন্তু একটা জিনিস কি দর্শক, আমাদের গ্রামের মানুষরা সবাই বাধা হয়ে দাঁড়াইছে। আমাদের গ্রামের মানুষরা সবাই বাধা হয়ে দাঁড়াইছে যে কেন? তারা আমাদের প্রতিবেশী, তারা কি কারো ক্ষতি করছিল না? কারোর সাথে ঝগড়া বিবাদে লিপ্ত ছিল না? দেশের কোনো ক্ষতি করছিল? তারা পছন্দ করতেই পারে, কাউকে সাপোর্ট করে তারা ভোট দিতেই পারে। তারা তো সক্রিয় ছিল না, কোনো একদম রাজনীতি পোস্ট দৈরা এই দৈরা সেই দৈরা কোনো কারো ক্ষতি করতে যায় নাই। আমার এলাকার জনগণ সামনে প্রতিহত করছে। যেমন আমাদের পাশে, আমাদের প্রতিষ্ঠানের পাশে আছে হিন্দু বাড়ি, ওই বাড়িতে ক্ষতি করার জন্য, মানে আক্রমণ চালানোর জন্য চেষ্টা করছিল। গ্রামের লোকরা ঘেরাও দিয়ে বলছে যে এখান থেকে বের হয়ে যাও, কেউ এখানে এই গ্রামে ঢুকবে না, কোনো মানুষের ক্ষয়ক্ষতি করবে না। তেমনি কালকে ঢাকা শহরে আমরা শুয়েছি, রাত 3টা বাজে ভাড্ডায় শুরু হয়েছে, প্রচুর পরিমাণ গোলাগুলি, লাইট বন্ধ, সবাই চিল্লাচিল্লি, লাইট চলতেছিল তখন। মানে কি বলবো রে ভাই, আমার বাক স্বাধীনতা আছে, আমি যে কাউকে পছন্দ করতে পারি, সে অন্যায় করলে সেটার প্রতিবাদও করতে পারে। আমার সামনে আমার সন্তানরা, আমার ভাইয়েরা, যাদেরকে স্টুডেন্ট, একটা ছোট ক্লাস 9-এ পড়া বাচ্চা, এর থেকে আরও ছোট ছোট বাচ্চাদের গুলি চালানো হয়েছে বুকে, সেটা অন্যায়। আমি অবশ্যই এটা প্রতিবাদ করব। সে যদি আমি তার সাপোর্টও করে থাকি, আমি এটার প্রতিবাদ অবশ্যই করব। স্বৈরাচারের বিরুদ্ধে অবশ্যই কথা তুলব। তাকে আমি সাপোর্ট করছি দেখি কি হয়েছে, এখন সে অন্যায় করছে, তাকে আমি অন্যায়টাকে অন্যায় বলবো না? ব্যাপার আপনারা দেখেন, এই যে রাষ্ট্রের সম্পদগুলো কিভাবে নষ্ট করতেছে, কীভাবে নষ্ট করতেছে। দেশের জনগণের ঘাড়ে পাড়া দিয়ে দেশে উন্নয়ন হয়েছে। কয় টাকার জিনিস আমরা কয় টাকা দিয়ে কিনে খাইতেছে, এগুলো তো সব আমাদের জনগণের ট্যাক্সের টাকা। ভাই, এগুলা নিয়ে হাঁস মুরগি, কতটা ছোট লোক মানে হইলে মানুষ এগুলো করতে পারে? কয়টা শাড়ি, কোন মহিলা সে নাকি নারী উদ্যোক্তা, সে নারী উদ্যোক্তা। বলেন, এই মানসিকতার মানুষ, এই চোট্টাদের হাতের ভিতরে মানুষ কিভাবে দেশ তুলে যাইতেছে? ভালো কাকে বলবেন আপনি যে একটা শাড়ির লোভ সামলাইতে পারে না, কয়টা পুঁই শাকের লোভ সামলাইতে পারে না? 1 কেজি পুঁই শাকের দাম, 1 মুঠা পুঁই শাকের দাম কত? হাইস্ট বড় যে 40 টাকা হইতে পারে। ওইটাও মানে ওইখান থেকে লুটপাট করে নিয়ে আসতেছে। আর কি বলবো, মানুষ কত নিচে নামবে যে ওইখান থেকে কোমরটা পর্যন্ত তুলে নিয়ে এসে, পানির ট্যাঙ্কিটা পর্যন্ত উড়াই নিয়ে এসে। কি অবস্থা, পোষা প্রাণী থেকে শুরু করে। আরে ভাই, ওই ভবনে যে রাতের বেলা এত রাতে আগুন লাগাই দিছে, ওই ভবনটা তো রাষ্ট্রের সম্পদ। হ্যাঁ, এই রাষ্ট্রের সম্পদ যখন আবার এই রাষ্ট্র, এখানে তো হাসিনা নাই এখন আর, এটা তো রাষ্ট্রের সম্পদ। আপনি আরেকটা সরকার গঠন হইলে সেই সরকার আবার গণভবনে গিয়ে থাকবো। আবার এই গণভবন ঠিক করার জন্য আপনার বাপের গায়ের উপরে পাড়া দিয়ে সেই টাকা নিয়েই কিন্তু আবার গণভবনের মেরামত করা হইব। জাতীয় সংসদ, যেখান থেকে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করা হয়, কত একটা পবিত্র জায়গা, মানে ওইখান থেকে গণমানুষের কথা বলা হয়। জাতীয় সংসদের কোন স্টুডেন্ট ভাই, সে কি স্টুডেন্ট ছিল? যে এই কোনো ভালো স্টুডেন্ট, এগুলো হচ্ছে টোকাই বাচ্চা, টোকাই। কোনো স্টুডেন্টরা এভাবে সিটের উপরে বৈশা সংসদ ভবনে যায় টেবিলের উপরে উঠা দাঁড়াইয়া লাফালাফি করতে পারে না। কোনো স্টুডেন্টরা যায় সিটের মধ্যে যায় সিগারেট টানতে পারে না। মানে আমি কি বলবো, মানে বিষয়টা এমনটা লাগতেছে, স্টুডেন্টের রক্ত দেখে, মরতে দেখে, পানি লাগবে পানি, আবু সায়েদের সেই গুলি খাওয়ার দৃশ্য দেখে আমার কাছে মনে হয়েছিল বুকের ভিতরটা কলিজা ছিঁড়ে চিপতেছিল। আমি আপনাদের লগে মনে কোনো একটা ভিডিওর মধ্যে বলছিলাম যে আমার প্যানিক অ্যাটাক আসতেছে, এটা আমার একটা সময়ে একটা কারণে এই সমস্যাটা হয়েছিল, এইটা আবার নতুন করে দেখা দিতেছিল। আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল, আমি মাথায় পানি দিতে পারি নাই, মানে ওয়াশরুমে যা গোসল করতে পারি না। এই সমস্যাতে মানে আমার এই ছোট ছোট ভাইদের, সন্তানদের এই রক্ত দেখে মানে নিজে অসুস্থ হয়ে গেছিলাম। তারপর এদের বিরুদ্ধে হাসিনার বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াইছে, সেটা দেখে আনন্দ ফিল করছিলাম। যেটা দেখি
যে বিজয় হয়েছে সেটারও সুখ ফিল করছিলাম, তার মধ্যে এসব তাণ্ডব দেখে মানে আমি আতঙ্কিত হয়ে গেছিলাম, আতঙ্কিত এবং কি বলবো লজ্জিত, স্তম্ভিত হয়ে গেছে, যে কি বলবো, যে বলার কোনো ভাষা নাই, যে কি শুরু করছে এগুলো কি শুরু করছে। স্টুডেন্টটার বুকে তাজা রক্ত কি এই কারণে দিয়ে গেছে? তোরা সাধারণ একটা শাড়ির লোভ সামলাইতে পারস না, এরকম একটা বিল্ডিং আর এর থাক না, জিনিসগুলো যেখানে যেভাবে আছে, সরকার গঠন হোক না, এগুলা তো দেশের সম্পদ, যেভাবে আস্তে ধীরে সব কিছু ঠিক হোক না, কোনো সাইনবোর্ড ভাঙতে হইলে সরকার গঠন হোক না, এখনই কেন লুটতরাজ শুরু হয়ে গেছে? এখনই কেন সাইনবোর্ড ফালাইতে হইতেছে, মূর্তির মালা গলায় জুতার মালা ঝুলাইতেছে কেন রে ভাই? ওই লোকটা কি করছিল? নিরপেক্ষভাবে বললেন তো আপনারা ভাই, তাকে জুতার মালা গলায় দিয়ে ঝুলাইতেছিল। হাসিনা অপরাধ করছে, ছাত্রদের বুকে গুলি চালাইতেছে। এখন তো আমি দেখলাম রে ভাই, এই বিষয়টা একটা মানে স্বার্থন্বেষী মহল, যারা নিজেদের স্বার্থের জন্য এখন এই সমস্ত কাজকর্ম করতেছে। ছাত্ররা তো এসব করে নাই, ছাত্ররা দেশ স্বাধীন করে দিছে, কিন্তু এখন যারা করতেছে যে সমস্ত লুটতরাজ, এই যে জুতার মালা পরানি, মতি দেওয়া, এই করা সেই করা, এগুলা তো কিছু একজন স্বার্থন্বেষী সমাজ করতেছে, যে যাদের স্বার্থ আছে তারাই করতেছে। এইটা তো স্টুডেন্টরা করতেছে না। স্টুডেন্টরা কি স্বাধীনতাটা এই জন্য ঘোষণা করে দিছে যে একটা 10 থেকে 12 ঘন্টার প্রতিবাদে একজন প্রধানমন্ত্রীকে ক্ষমতা থেকে নামাই দেশ থেকে বাইর করে দিতে পারছে? তাইলে কি এই জন্য যে দেশের ভিতরে ভাঙচুর লুটতরাজ চালানোর জন্য? আমি মানে গতকালকে সারা রাত কেউ ঘুমাইতে পারে না, আমার একটা টেনশন ছিল। দেখেন ঘরের ভিতরে রাস্তায় গুলি চালাইছে, রাস্তায় গুলি চলছে, কিন্তু রাস্তার মধ্যে গুলি চলছে, কিন্তু বাসার ভিতরে সেই বাচ্চার চোখের ভিতর দিয়ে গুলি ঢুকে বাইরে দিয়ে যায় পড়ছে। কি যে টেনশন কালকে রাতে কাটছে, যে কোন দিক দিয়ে জানলার গ্লাস ভেঙে কোন দিক দিয়ে গুলি ঢুকে কার মাথায়, এরকম একটা আতঙ্কের মধ্যে ইয়ে করছে। মানে কি বলবো অবস্থা, মানে বিষয়টা হয়েছে মানে হাসিও আসে, দুঃখ লাগে। শেখ মুজিব একটা ভাষণ দিয়েছিল যে যে যা একটু চাইয়াছে চিন্তা আনি, চাটুকাররা 4টা খায়। আর এই দেশ স্বাধীন হওয়ার পরে পাকিস্তান সব নিয়ে গেছে, কিন্তু এই ছোট্টিরে সব হাসি হইতেছে, এই ছোট্টিরে সব আমার কাছে রাখি গেছে। এদেরকে যদি একটু নিয়ে যাইতে ছোট্টিরে লক্ষ্য করি, তাইলে আমি একটু বাঁচতে পারতাম। সবাই সবটিরে নিয়ে গেছে, কিন্তু চোরটিরে সবটিরে রাখি গেছে আমার কাছে। এই চোর নিয়ে এখন আমি কি করি? হাসি আসতেছে। ঠিক বিষয়টা হয়েছে এরকম যে পাকিস্তানের সাথে যুদ্ধ করে যে বিজয় নিয়ে আসছিলাম, এটা একটা গর্বের ছিল। আর এতটা কষ্টের ছিল, নিজের দেশে নিজের মানুষদের সাথে যুদ্ধ করে রক্ত হানাহানি করে রক্ত বের করে এরকম লুটপাট করা দেখে এটা খুবই মর্মাহত এবং যন্ত্রণাদায়ক ছিল। বলবো মানে এই 71 সাল থেকে চোরগুলা রয়ে গেছে, অনচোরগুলা রয়ে গেছে। বাপরে বাপ দর্শক, মানে কি যে ভয়ঙ্কর অবস্থা দেখেন না। মানে বুঝলাম তোরা গরিব মানুষ, বড় বড় নেতা নেত্রীরা কোটি কোটি টাকা চুরি করে দেশ থেকে পাচার করছে, কিন্তু তোরা গরিব মানুষ, তোরা জীবন এগুলো চোখে দেখোস নাই। এই মানে এটা তো মনে হচ্ছে কারো ঘর লুট করা, ডাকাতি করার মতো শুরু হয়ে গেছে। মানে ডাকাতি লুটতরাজ আর ডাকাতি শুরু হয়ে গেছে, যে সামনে জনগণ মিডিয়ার সামনে। বুঝলাম না, আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ তো নাই, সেনাবাহিনীরা তারা আরও এটি খুলি দিছে যে নিয়ে যাও। মানে বিষয়টা কি এরকম ছিল। এরপর কত বড় ফ্রিজ, মনে হয় 1.5-2 লাখ টাকা দামের ফ্রিজ বাইর করে মশলাপাতি বক্স সব কিছু নিয়ে গেছে গা। ঠেলা টাইনা ঝুল ঝাড়ু আছে, মানে যেটা দিয়ে গাড়ি টাড়ি ঝাড়ে, ওই ঝাড়ু পর্যন্ত নিয়ে যেতে হইব। তোর কয়েক কোটি টাকার গাড়ি আছে, যে এটা ঝাড়তে হইব নিয়ে। আরে কেমন চোরটার দেশে বসবাস করতেছে, আর কেমন চোরটারা, যে চোরটাগুলা যে 71 সালে যেসব চোরটাগুলো রয়েছে, এই চোরটাগুলার মনে হয় এই প্রজন্মের যেগুলো চোরটা চুরি করছে, এগুলো মনে হয় ওই চোরটাদের মনে হয় বংশধর মনে হয় এই চোরটা। দেখলাম দাড়ি মোচ লাগাই, মাথার মধ্যে টুপি দিই, মানে কি সুফি সাহেব সাজে, হাতে হাঁস না মুরগি দুটো ধরে লইছে গণভবনের। তাই একজন গরু লই দৌড় দিছে। সবচেয়ে হাস্যকর লাগছে যেটা কমট কান্দে করে লই চলিয়েছি, একটা কোমরও বুঝি লই আই তো ওই পরে ভাবো কেন নিয়ে আইসে, রোজে ঘিন্না লাগে না। আর এক ছোট্টারে দেখলাম, হে টোকার বাচ্চা টোকাইরে দেখলাম
মানে মেয়েদের আন্ডার গার্মেন্টস লই নাচানাচি করতেছে। এই চোট্টাগুলারে মানুষে কি করছে দর্শক, ইন্টারন্যাশনাল মিডিয়া এই চোট্টাগুলারে হাসি মাখা মুখ গণহারে প্রচার করা হয়েছে যে বাংলাদেশের মানুষগুলো দেখেন কেমন। তারা আমাদের দেশের মানুষ আমরা কি করছি, শ্রীলঙ্কার মতো দেখাইতে যাই নিজের দেশকে ছোট করছি, নিজের জনগণদের বাংলাদেশের মানুষদের একটা জঘন্য খারাপ লুটতরাজ চোর বাটফার এগুলা মানুষের কাছে নিজেদেরকে তুলে ধরছি। মানে সাময়িক সময় এই লুটতরাজ করি, এই যে লুটপাট গণভবন থেকে যারা করছে তারাই কিন্তু দেশের সমস্ত জায়গার মানুষটা উস্কানি দিছে যে বাড়িঘর দুয়ার ভাঙচুর করো, আগুন লাগাও, সব জায়গার ভিতরে আগুন লাগাই দাও, ভাঙচুর করে দাও। বিষয়টা কিন্তু এইটা ভাই, একজন অপরাধ করছে, একজন খারাপ কিছু করছে, তারা ক্ষমতা থেকে নামি দেশের থেকে উষ্টামারি বাইর করে দিচ্ছেন, ভালো কথা না। আপনি যদি আবার ক্ষমতায় বইসা আরেকজন এরকম উষ্টা মারেন, আপনিও যদি সেম কাজ করেন, তাহলে তার আর আপনার মধ্যে পার্থক্য কী? আর আপনার তারে নামাইয়া তো ভালো একজনকেই তো বসাইতে হইব নাকি, কি বলেন? তো এই গণভবন থেকে যখন এই লুটতরাজগুলো দেখছে মানুষের নামতেছে আজ হানি হানি সানি সানি জিন্দিগানি, সানি লিওনের গান গাই শেখ হাসিনা সুইমিং পুলে ডুবাইতেছে মানুষ। শালার একদিন বেগুন মিলি যত জামদানি গুণ আসিল, বেগুন জামদানি গুণ আনি চুরি করি চুন্নিরে লই আইছে, আরেক চুন্নি লই আইছে, কিছু পাই নাই। ওনার ব্যাগের ভিতরে একটা চিরুনি পাইছি, একটা ক্লিপ পাইছি, আর ওনার এই ব্যাগটা পাইছি। আরেক মহিলা দেখলাম সবচেয়ে বড় লাগেজটা টানি টানি নিতেছে, হেতি যা পাইছে সব লাগেজের ভিতরে ঢুকাইয়া টাইনা নিয়ে যেতেছে। এটি মানে আলমারি দখল করছে, আগে আলমারি থেকে শাড়িগুলো দখল করছে মনে হয়, বেশি স্বর্ণ গয়না বা যাই পাইছে এটার ভিতরে ঢুকাই নিয়ে চলে এসে। আরেক সুন্নিরে দেখলাম কি ঝুড়ি মুড়ি স্বর্ণের সেন্টেন লই আইছে এনে যায়। বাপরে বাপ, এটা তো একটা উস্কানি দিছে। এটা মানে বাংলাদেশের আনাচে কানাচে যারা এই রাজনীতির সাথে যুক্ত আছে, গরিব দুঃখী মানে অশিক্ষিত মানুষজন আছে, তাদেরকে উৎসাহিত করছে গণভবন লুটপাট করার পরে, তাদেরকে উৎসাহিত করছে যে তোমরা এলাকার ভিতরে তোমরা এবার লুটতরাজ করো, যারা আমলিক করছে তাদের বাড়িতে হামলা চালাও, হিন্দু বাড়িতে হামলা চালাও, তাদেরকে উৎসাহিত করে দিছে। কিন্তু যাই হোক, সচেতন মানুষ কিন্তু জায়গায় জায়গায় প্রতিহত করছে। কিন্তু লাগতেছে যে স্টুডেন্টরা যারা আছে তারা কিন্তু জায়গায় জায়গায় এলাকায় কমিটি গঠন করে সকল ছাত্রদেরকে করে দিতেছে, যে কমিটি গঠন করে দায়িত্ব নেওয়ার কথা বলছে, যেন কোনো সমস্যা না হয়। দেখা যাক দর্শক, আমি একটা কথাই বলতে পারি, এক চোরকে বিদায় করে আরেক চোরকে ক্ষমতা বসার সুযোগটা আসলে করে দেওয়াটা উচিত হবে না। অতীতে সবাইকে আপনারা কিন্তু দেখছেন, সবাই জানেন কোন চোরা কম, ব্যাগ চোরাই গল লুট করার জম। বাংলাদেশে যে চোরাই ক্ষমতা থাকছে এই চোরাই লুটপাট করছে। তাইলে এখন বুঝে শুনি করতে হবে যে নতুন প্রজন্মের যারা আছে তাদেরকে কাউকে একজনকে বসাইতে হইব, যে যেন মানে দেশটাকে আবার সুন্দরভাবে গড়ে তুলতে পারে, হাতে হাত রেখে সুন্দরভাবে যেন আবার নতুন করে বাংলাদেশ শুরু করতে পারে, সেটাই করতে হবে। আরেক চোরের হাতে যেন দেশের নাই। সবাই কিন্তু এই জায়গাটা সচেতন থাকতে হবে নিরপেক্ষভাবে। যেমন আপনি এক দলকে সাপোর্ট করতেই পারেন, আমিও এক দলকে সাপোর্ট করতেই পারি, তাই বলে চোরকে তো আর সুবিধা দেওয়া যাবে না, মানে অন্যায়টাকে তো অন্যায় বলা যাবে না, এটা তো কোনো কথা নাই। যেটা অন্যায় সেটা অন্যায়।